লেমন বিয়ন্ডা গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হচ্ছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শরীফ। দর্শক, ফাইনাল শেষে ইতোমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন তারা ঘরে ফিরেছে আর্জেন্টিনাও, তারাও বীরের সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনাতে। তবে সেই ফাইনালের রেসটা কিন্তু এখনও রয়ে গেছে, একদিন পার হয়ে গেল। আমরা সেই ম্যাচটার পোস্টমর্টেম করব, কোথায় হেরে গেল আর্জেন্টিনা, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং নানা ধরনের স্পেকুলেশন শোনা যাচ্ছে, সেগুলো নিয়েও কথা হবে। আমাদের সাথে সেই আলোচনায় আছেন ফুটবল কোচ এবং অ্যানালিস্ট জুলফিকার মাহমুদ মিন্টু। মিন্টু ভাই, স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। মিন্টু ভাই, শুরুতেই একটু জানতে চাই যে যারা আর্জেন্টাইন ফুটবলার আছেন তারা আসলে আবেগঘন পোস্ট দিচ্ছেন, তারা ফিরবেন আরও শক্তিশালী হয়ে, সেটাও বলছেন। তবে কোনো খটকা কি লেগেছে কিনা, মানে যেভাবে দুদল ফাইনালে উঠেছে সেখানে এই রকম একপেশে লড়াই, কোনো আপনার কাছে মনে হয় কিনা যে কোনো একটা প্রবলেম বা কোনো একটা সমস্যা হয়েছে, মানে ট্যাকটিক্স বা টেকনিকের বাইরে গিয়েও? এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা সবাই কিন্তু মানে গত অলমোস্ট এক মাসের বেশি সময়টার সঙ্গে ইনভলভ ছিলাম, খেলা দেখেছি, আপনারাও দেখেছেন, সবাই সারা পৃথিবীব্যাপী। তবে আমার অবজারভেশনটা হচ্ছে একটু মানে ডিফারেন্ট, এটা আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন। আর্জেন্টিনা মানে গ্রুপ ম্যাচ পার হওয়ার পরে নকআউট স্টেজে এসে তারা অনেকগুলো কিন্তু হার্ডলস অতিক্রম করেছে এবং কিছুটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এসেছে। তাদের জন্য হচ্ছে এটা এক ধরনের মানে এনভায়রনমেন্ট ছিল এগুলি। স্পেনের জন্য একটু ডিফারেন্ট এনভায়রনমেন্ট ছিল। স্পেন গ্রুপ ম্যাচে শুধুমাত্র কেপ ভার্দের সঙ্গে কিছুটা স্ট্রাগল তাদেরকে করতে হয়েছিল, যে লো ব্লক তারা ভাঙতে পারছিল না, স্কোরিং অপরচুনিটি তৈরি করতে পারছিল না, তাদেরকে অনেকটা বেগ পেতে হয়েছিল। এবং তারা পরবর্তীতে ম্যাচ বাই ম্যাচ অ্যাকচুয়ালি গোল কম করেছে, গোল কম কনসিড করে, একটা মাত্র গোল পুরো ওয়ার্ল্ড কাপে তারা কনসিড করেছে। এবং আর্জেন্টিনা যখন গোল কনসিড করে তখন তারা অ্যাকচুয়ালি তাদের যে মেইন, আপনি এটা সব টিমেরই হবে ডেফিনেটলি, আর্জেন্টিনার তো হবেই, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, যে আপনি গোল কনসিড করেছেন, আপনাকে এখন সেটা ইকুয়ালাইজ করতে হবে, ম্যাচ জিততে হবে। সো ওইখানে যে অ্যাপ্রোচিং ইট উইল বি ডিফারেন্ট, ডেফিনেটলি ইট ওয়াজ নর্মাল অলসো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার কাছে ধারণা, আমি জানি না আপনি যেটা মেনশন করলেন একটু আগে শো শুরুর আগে, যে কী হয়েছিল, যে মেসি কিছু একটা বলছিল টানেলে সবাইকে যে যা হয়ে গিয়েছে ওগুলি ভুলে যাও, এখন খেলায় ফোকাস করো। তাহলে কি হয়েছিল আমরা জানি না, কিন্তু তার মানে কিছু একটা হয়েছিল আমরা জানি না। এবং লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, তাদের ওই সময় যে চিত্র আমরা দেখেছি, তারা অনেকটা মনমরা ছিলেন এবং বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল তাদের এই দুই ফুটবলারকে স্পেশালি। এবং আমি জানি না অ্যাকচুয়ালি কী ঘটেছিল, কারণ এটা না জানা পর্যন্ত অ্যাকচুয়ালি হাইপোথেটিক্যাল কোনো কিছু আলোচনা করাটা আমাদের জন্য শোভন হবে না, অ্যাকচুয়ালি আমার জন্য শোভন হবে না। তারপরের যেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, স্পেন ফ্রান্সকে যেভাবে অ্যাকচুয়ালি আউটপ্লেড করেছে, আমি বলবো ট্যাকটিক্যালি আউটপ্লেড, সেটা দেখেও কিছুটা চিন্তা আর্জেন্টিনার ভিতরে ডেফিনেটলি ঢুকেছিল, যে স্পেন ফ্রান্সের এই ফ্রন্ট লাইন ইনক্লুডিং দেয়ার মিডফিল্ড লাইন, এদেরকে যেভাবে অ্যাকচুয়ালি আমি বলবো যে একদম দাঁড় করিয়ে দিয়েছে মাঠের মধ্যে। তাদের কোনো সলিউশন ছিল না, তাদের ট্যাকটিক্সটাই হচ্ছে ওরকম। এবং তাদের সিস্টেম, আমরা সিস্টেম অফ প্লে বলি, কথাটা আমরা প্রায়শই বলি, অ্যাকচুয়ালি সিস্টেম অফ প্লেটা কি? এ পার্টিকুলার ফরমেশন দ্যাট প্লে অ্যান্ড প্লেয়ার্স আর অর্গানাইজড উইথিন। খেলা এবং খেলোয়াড়রা অর্গানাইজ হয়, এটার ইন্টেন্ডেড টু প্রোভাইড এ ফ্রেমওয়ার্ক ফর প্লেয়ার্স রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি। প্রত্যেকটা প্লেয়ারের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যাটাকিংয়ে এবং ডিফেন্ডিংয়ে, এটা হচ্ছে সিস্টেম অফ প্লে। তাদের সিস্টেম অফ প্লে হচ্ছে তারা 4-1-2-3 বা 4-3-3 হোয়াট এভার ইট ইজ। বল যখন পজিশন রোটেট করে, তাদের লেন্থ অফ দ্য টিম খুব ছোট করে আনে এবং একজন থেকে আরেকজন প্লেয়ারের অলওয়েজ একটা ট্রায়াঙ্গুলেশন মেনটেন করে, এবং বল যখনই তারা হারায় খুব দ্রুত তারা আবার বলটাকে রিকভার করে। আপনি দেখেন 4 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ডের মধ্যে আর্জেন্টিনা থেকে বলটা তারা রিকভার করছে। তাহলে আর্জেন্টিনা ওই ম্যাচে 4-4-2 ফরমেশনে নেমেছে, নিকো গঞ্জালেজ, আরেকদিকে হচ্ছে ডিপল, সেন্ট্রাল এরিয়াতে ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ। ওকে ফাইন। এখন কথা হচ্ছে ফুটবল খেলায় দুইটা প্রিন্সিপাল, অ্যাটাকিং, ডিফেন্ডিং, এবং হচ্ছে 3টা ফেজ, বিল্ড আপ ফেজ, কনসলিডেশন ফেজ, ফিনিশিং ফেজ। আপনাকে ফিনিশিং ফেজ পর্যন্ত যেতে হলে বলটা তো প্রোগ্রেস করতে হবে, বিকজ দ্য বল ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। বিকজ আপনি যখন অপোনেন্টের স্কোরিং থার্ডে মানে গোলমাউতে যেতে চাইবেন, ডিফারেন্ট ট্যাকটিক্স, টিমস উইল অ্যাপ্লাই ডিফারেন্ট ট্যাকটিক্স
এবং হচ্ছে তার ইন্ডিভিজুয়াল কোয়ালিটি টু অ্যাচিভ দিস, টু এন্টার দ্য স্কোরিং এরিয়াস, টু স্কোর এ গোল। তাহলে 90 মিনিটের খেলায় আপনার 66 বছরের মধ্যে কোনো একটা ফাইনালিস্ট টিম প্রতিপক্ষের গোলমুখে একটাও অন টার্গেট আর অফ টার্গেট শুট করতে পারেনি। তার মানে হচ্ছে কি, আপনি ও পর্যন্ত বলই নিতে পারেন। এবং ফিফার যেই অ্যানালাইসিস আমার কাছে, সেটা আমি পেয়েছি ম্যাচের পরে, সেখানে এন্ট্রি ইনটু দি অ্যাটাকিং থার্ড বলি আমরা, এন্ট্রি, একটা টিম কতটুকু এন্ট্রি করে অ্যাটাকিং থার্ডে, এবং সেই ওগুলো স্মল ডিটেইল দেয় যে ভার্টিক্যাল 5টা চ্যানেল, ওয়াইডার এরিয়া, হাফ স্পেস, সেন্ট্রাল এক্সিস, কোন অংশে কতবার কিভাবে কত পার্সেন্ট তারা এন্ট্রি করেছে। স্পেন ইজ মাস্ট মোর সুপিরিয়ার দ্যান টু আর্জেন্টিনা। আর্জেন্টিনা তো এন্ট্রি করতে পারেনি অ্যাকচুয়ালি। তাহলে 1 নম্বর জিনিস হচ্ছে যে স্পেনের পয়েন্ট অফ ভিউ থেকে তারা বল পজিশনটা রোটেট করে। আমি কিন্তু প্রায় সময় আমি অন্য একটা জায়গাতে কাজও করেছি, যারা মনোপোলাইজ করে বল পজিশনকে, একচ্ছত্র করার চেষ্টা করে। বিকজ ইফ ইউ আর বেটার দ্যান দ্য অপোজিশন টিম উইথ দ্য বল, দেন ইউ হ্যাভ ম্যাক্সিমাম চান্সেস টু উইন দ্য গেম। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য বল, ইউ ক্যান নট স্কোর। আপনি গোল করতে পারবেন না তো। অস্ত্রই তো হচ্ছে বল। তাহলে তারা বলটা এমনভাবে রোটেট করেছে, এবং কখনো কখনো আর্জেন্টিনা প্রথম থেকেই, আর্জেন্টিনা কিন্তু নিজেদের হাফে হাই আপ পিচে কিন্তু তারা প্রেসিং করতে যায়নি। এটা পসিবলও না, বিকজ আপনার টিমে মেসি আছে। মেসি এখন ওই হাই প্রেসিং করতে পারবেন না। আর হাই প্রেসিংয়ে হচ্ছে ইউ নিড টু হ্যাভ ইউর প্লেয়ার ইন হাই অ্যাডভান্স এরিয়া। আপনার সব প্লেয়ার হাই অ্যাডভান্স এরিয়াতে থাকতে হবে, এবং ইউ হ্যাভ টু প্লে ভেরি গুড পজিশনাল প্লে, পজিশন ওয়াইজ খেলতে হবে আপনাকে। অ্যান্ড আপনি যখন হাই প্রেসিং করতে যাবেন, ইউ নিড টু হ্যাভ ইউর প্লেয়ার ইন সেন্ট্রাল এরিয়া, বিকজ টু প্রোটেক্ট দ্য কাউন্টার অ্যাটাক ফ্রম দি অপোজিশন টিম। এখন এক মেসির কারণে কিন্তু এই প্ল্যানগুলো করা সম্ভব হবে না। আপনি একা প্রেসিং করছেন, একটা জায়গাতে খালি হচ্ছে, দে উইল প্লে আউট, এবং এটা হল স্পেন। আপনি প্রেস করেও তাকে কন্ট্রোল করতে পারবেন না। তাহলে সমস্যা কোথায় ছিল? স্পেন বল পজিশনটাই অ্যাকচুয়ালি আর্জেন্টিনাকে দেয়নি, এবং বল পজিশন না পাওয়ার কারণে আর্জেন্টিনা খেলাও প্রোগ্রেস করতে পারছিল না। আপনি দেখেন, যখনই আর্জেন্টিনা কোনো বল রিগেইন করছিল, মানে প্রেসিং করে নিজেদের হাফে, সেটা তো প্রোগ্রেস করে আমাকে ইনসিশন ফেজে যাইতে হবে, বা আপনার ফিনিশিং ফেজে যাইতে হবে। তো ওটাতে যাইতে হলে তো আমাকে বলটাকে ম্যানিপুলেট করতে হবে, বলটা রিসাইকেল করতে হবে। তা আমি তো 3 সেকেন্ডের মধ্যে আবার বল হারায় ফেলতেছি, 3টা-4টা পাসও করতে পারতেছি না। দিস ইজ দ্য ট্যাকটিক্স অফ স্পেন। এটা হচ্ছে তাদের খেলার সিস্টেম অফ প্লে, এবং লিওনেল মেসি ওই সিস্টেমের প্রোডাক্ট। একমাত্র হি ইজ দ্য প্লেয়ার, উনি ওই সিস্টেমের প্রোডাক্ট, এবং উনি ওনার প্রাইম টাইম কাটিয়েছেন বার্সেলোনাতে। এবং উনি জানেন, আপনি মাঠে খেয়াল করবেন, খেলা যখন চলছিল এমনও সময় গেছে 2-2.5-3 মিনিট, মানে আর্জেন্টিনা কোনো বলই পাচ্ছে না, শুধু বলের পিছনে দৌড়াইতেছে। কিন্তু লিও মেসি দৌড়াচ্ছিল না, উনি শুধু দেখতেছিল চতুর্দিকে। হ্যাঁ, মানে হি ওয়াজ এনজয়িং দ্য গেম অলসো, কারণ উনি জানে যে সিস্টেমটা কি জিনিস। তাহলে এরকম একটা টিমের সঙ্গে আপনি আসলে কিভাবে জেতাটা এক্সপেক্ট করেন? এবং আর্জেন্টিনার একটা সময় ইন্টেনশন ছিল যে ম্যাচটাকে ক্যারি করে অ্যাকচুয়ালি টাইব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়া। এবং আমি বলবো এখানে যে আমরা বলি যে এলিট প্লেয়ারের কিছু কিছু অ্যাট্রিবিউটস থাকে, ইমোশনাল কন্ট্রোল, ইমোশনাল ইন্টেলিজেন্স, এবং এটা কিন্তু সাইকোলজিক্যাল, এবং পার্সোনালিটি। এই যে আপনি রেড কার্ডটা কনসিড করলেন, ডাবল ইয়েলো কার্ড, আপনি দেখেন সুইজারল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার কি হয়েছিল, ইট ওয়াজ ইভেন ম্যাচ সুইজারল্যান্ডের সঙ্গে। এমবলো সিমুলেশনের কারণে ডাবল ইয়েলো কনসিড করার পরে রেড কার্ড 10 জন। এবং এনজো ফার্নান্দেজের প্রথম হলুদ কার্ডটা তো আসলে একেবারে তার নিজের, আমার কাছে মনে হয় নিজের বোকামি। আপনাকে তো বুঝতে হবে যে আমি একটা টিমের সঙ্গে 10 জনের আগেস্টে খেলে জয়ী হয়ে এসেছি, আমি যদি আজকের ম্যাচে 10 জন হই, কি অবস্থা হবে? লিসান্দ্রো মার্টিনেজ অল অন এ সাডেন হি গট ইনজুরড, সেই কারণে হয়তো মানে স্ক্যালানি তাকে উঠিয়েছেন, রোমেরো অ্যাজ ওয়েল পরবর্তীতে আপনার কাট খাওয়া। তাহলে আপনি তো কিভাবে, ইভেন পারাদেজ ওয়াজ লাকি, আমি বলবো ইন এ সেন্স, উনিও কিন্তু নামার পরে একটা ইয়েলো কার্ড খেয়েছেন, এবং একটা ট্যাকেল করেছিলেন উনি। দিন শেষে উনি লাল কার্ড কিন্তু দেখেছেন মাঠের বাইরে, সেটা আউট অফ ফিল্ড। এই যে এটা কেন হচ্ছে? হতাশা থেকে। এবং আপনি দেখেন স্পেনের পরিকল্পনার অংশ এগুলি, যে প্রতিপক্ষকে ফ্রাস্ট্রেটেড করা, হতাশ করা প্রতিপক্ষকে। আপনি এই যেরকম সিচুয়েশন হয়, ডেফিনেটলি আপনি কিভাবে আসলে ম্যাচটা জিততে চাইবেন। সবসময় তো এভরিডে ইজ নট এ সানডে, এই কথাটা কেন বলে মানুষ? এভরিডে ইজ নট এ সানডে, প্রত্যেক দিন তো আর আপনি সেটা করতে পারবেন না। আপনার চেয়ে বেটার যে টিম, তার ট্যাকটিক্সটা ভাঙতে হলে সে কাউন্টার প্রেসিং করতেছে, আপনাকেও কাউন্টার প্রেসিং করতে হবে। আপনি যদি কাউন্টার প্রেসিং করতে না পারেন, তো আপনি ওর উপরে সুপিরিয়রিটি আনবেন কিভাবে? অ্যাকচুয়ালি স্পেন প্রত্যেকটা জায়গাতে ওদের সিস্টেমের মধ্যেই, ফরমেশনেই, যখন বল রোটেট করে
বল ট্রাভেল করে, পুরো টিম একসাথে ট্রাভেল করে, স্লাইড করে, এবং দেখেন বল হারানোর সঙ্গে সঙ্গে 3-4 জন এক জায়গাতে হয়ে যাচ্ছে। ওরা শুধু ওভারলোড করে না, নিউমেরিক্যাল সুপিরিয়রিটি আনে ওইখানে। মানে পুরো মাঠ জুড়ে আমরা স্পেনের ফুটবলারদেরই শুধু দেখেছি, বিষয়টা অনেকটা এরকম ছিল। পুরো টুর্নামেন্ট জুড়ে এক ধরনের এলিগেশন বলুন বা স্পেকুলেশন বলুন বা কিংবা ষড়যন্ত্র তত্ত্ব বলুন, সেটা ছিল যে আর্জেন্টিনাকে এক ধরনের সুবিধা, ভিএআর বলুন কিংবা রেফারি বলুন, ফিফা বলুন, তার এক ধরনের সুবিধা দিয়ে আসছে। এবং ম্যাচ পরবর্তী সময়ে পারেদেসের সাথে যে ঝামেলাগুলো হলো, পেদ্রি বলুন কিংবা গাভি বলুন, তাদের যেটা সমস্যাটা ছিল যে তারা আসলে উত্তপ্ত পরিস্থিতি আরও উত্তপ্ত করে দিলেন। মানে সে আগুনে ঘি ঢেলেছেন যে ফিফার আজকে তো সম্ভবত ফিফা ইনফান্তিনো ফোন ধরেননি, কিংবা আজকে মেসির হেল্প, আসলে মেসি হেল্প পাননি ভিআর কিংবা রেফারির। এই বিষয়গুলো একেবারে ফ্রম দ্য ওয়ার্ল্ড, ফ্রম দ্য পিপুল টু ফুটবলার পর্যন্ত একেবারে ছড়িয়ে গেছে। এইটা এক ধরনের চাপ ছিল কিনা আর্জেন্টিনার জন্য? না, আমি এটাকে মোটেই চাপ বলবো না। মানুষ কি বলবে না বলবে, দ্যাট ইজ নট ইউর প্রায়োরিটি অর ইস্যু। আপনার প্রায়োরিটি তো ওটা না। আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ। লিওনেল মেসি যে গোলটা করিয়েছেন সেমিফাইনাল ম্যাচে, এটা কি মানে কোনো সুবিধা? না, সুবিধা তো না। উনি যে গোলগুলো করেছেন সেগুলি কোনো সুবিধা? আমি সেই আলোচনাও করতে চাই না, বিকজ হি অলরেডি প্রুভড হিমসেলফ। কিন্তু আলোচনা কিন্তু বিষয়টা এমন না যে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের মিথ্যি দাঁড়িয়ে গেছে। যে আপনি যদি নিউ ইয়র্ক পোস্ট দেখেন বা বড় বড় টেলিগ্রাফ যদি দেখেন, এগুলোতে পর্যন্ত এই আলোচনাগুলো হয়েছে। এবং ফুটবলারদের কানে আমি যেটা বললাম যে পারেদেসে সেই লাল কার্ডের পেছনে এগুলোরও একটা ভূমিকা কিন্তু ছিল। এখন এখানে একটা জিনিস হচ্ছে যে এটার জন্য তো আমি বলবো যে ফিফাই দায়ী। আপনার কিছু কিছু সিদ্ধান্ত, সেগুলোতে ল উইল টেক্স ইটস ওন ওয়ে। আইন তার নিজের গতিতে চলবে, আইন দেখবে না। মিন্টু ভাই, আমরা এই বিষয়টা নিয়ে কথা বললাম, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দর্শকের সাথে কথা বলতে চাই। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আমি বলছিলাম যে টিভির সাউন্ডটা একটু কমিয়ে নিন দর্শক। আমি সাউন্ড কমাই গান বলছিলাম, মেসি যে সর্বকালের সেরা প্লেয়ার আমি জানি, সবাই জানে। কিন্তু আজকে ফিফা যে কাজটা করলো, মেসিকে বিতর্কিত হয় নাই। প্রথম রাউন্ডে আর্জেন্টিনা যে খেলাগুলো দেখে আপনার এরকম যে গুরুত্বপূর্ণ খেলা না পাওয়ার কারণে আজকে আর্জেন্টিনার অবস্থা। প্রথম রাউন্ডে ভালো টিমের সাথে খেলা হইতো, তাহলে আজকে আপনার মানে ফাইনালে এরকম ওষুধ খাইতো না। এই জন্য মানে ফিফা চাইবেন না। জি দর্শক, আপনার প্রশ্নটা মনে হয় বুঝতে পেরেছি যে খুব সহজ টিমের সাথে প্রতিপক্ষ ছিল আর কি আর্জেন্টিনার, তিনি সেটি বলতে চেয়েছেন। হয়তো বা আরও কঠিন প্রতিপক্ষ পেলে আরও নিজেদের গুছিয়ে নিতে পারতো আর্জেন্টিনা, এই ধরনের একটা কথা তিনি বলেছেন। তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে আর্জেন্টিনা তো উরুগুয়ে কিংবা স্পেনকেও কিংবা পর্তুগালকেও প্রতিপক্ষ হিসেবে পেতে পারতো বিভিন্ন স্টেজে, সেটা সেই দায়িত্ব নিশ্চয়ই আর্জেন্টিনা নিবে না। যেটা বলছিলেন আপনি যে ফিফার দায়, এখানে একটা জিনিস আপনি দেখেন, কিছু কিছু সিদ্ধান্ত ল উইল টেক্স ইটস ওন ওয়ে, যেখানে ছেড়ে আসছিলাম কথাটা, আপনার যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখবেন, বিকজ হয় না আমি কোথাও কোনো আলোচনায় যাই, আমাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কথা বলতে হবে। অল অফ ইউ আর দ্য বিগ ফ্যান অফ লিওনেল মেসি, নো ডাউট। লাস্ট 20 ইয়ার্স সারা পৃথিবীর মানুষকে উনি এন্টারটেইন করেছেন, এবং আমরাও সেই এন্টারটেইনিংয়ের সুযোগটা পেয়েছি। ফিফা এবং রেফারি, ভার, এদের বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণেই এই সমস্ত জিনিসগুলো আজকে ডালপালা মেলে এখানে একটা ময়ূর হিসেবে আজকে এসেছে। যেটা আপনি বললেন নিউ ইয়র্ক টাইমসের কথাগুলো, সব জায়গাতে এগুলো আলোচনা হচ্ছে। একটা জিনিস হচ্ছে পারসেপশন একটা তৈরি হয়, সেই পারসেপশনটা তৈরি করার সুযোগটা করে দিয়েছে ফিফা। আপনি আলজেরিয়ার সঙ্গে ম্যাচে অ্যাকর্ডিং টু দ্য লজ অফ দ্য গেম ইট ওয়াজ রেড কার্ড, কোনো মার্সি নেই এখানে। ফিফা প্লেয়ারকে প্রোটেক্ট করে, প্লেয়ার টপ ক্লাস প্লেয়ারকে যাতে কোনো রকম ইনজুরির শিকার না হয় সেটা রেফারিরা প্রোটেক্ট করবে। কিন্তু আমি একটা অফেন্স করব, সেই অফেন্সের জন্য তো ডেফিনেটলি আমাকে সেই অ্যাকর্ডিং টু ল আমার যা প্রাপ্য তা পেতে হবে। তো এখানে তো আমি দেখবো না ইজি নেইমার অর ইজি রিচার্ডলিসন, হুএভার ইট ইজ, ইয়া। তাহলে এইগুলো একটা জিনিস। কিছু কিছু গোলের সিদ্ধান্ত কিন্তু এরকম ছিল বিভিন্ন ম্যাচে। আই এম নট সেইং অ্যাবাউট দি অনলি আর্জেন্টাইন ম্যাচ, নো। আপনার বিভিন্ন ম্যাচে হচ্ছে, জার্মানি প্যারাগুয়ের ম্যাচে হয়েছে, অ্যাবসলিউটলি। ঘানা এবং ইংল্যান্ডের ম্যাচে কার্লোস কুইরোস আফটার ম্যাচ পোস্ট প্রেস কনফারেন্স উনি বলেছেন যে বিয়ার কি তখন ঘুমাচ্ছিল নাকি কফি খেতে গিয়েছিল। এগুলি তো গণমাধ্যমে এসেছে। রেড কার্ড পেয়েছে একটা প্লেয়ার, সেই রেড কার্ড আপনি উইথড্র করতেছেন, হোয়াট ডাজ ইট মিন? এগুলি করে করে আপনি একটা লেজেন্ড প্লেয়ার, মানে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এভার প্রডিউস বাই দিস ওয়ার্ল্ড, আজকে তার অর্জনগুলোর মধ্যে দাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে, হুইচ ইজ ভেরি মানে আনইউজুয়াল। এবং এটার জন্য দায়ী কে? ফিফা হিমসেলফ, সে নিজে দায়ী।
সে যদি এইসব জিনিসগুলো প্রথম থেকে ওইভাবে স্ট্রিক্টলি রেফারিরা চেক করতো, এবং ভিএআর অলসো কিছু কিছু সিচুয়েশনে একই অফেন্সে দুই ধরনের পানিশমেন্ট আপনি দিচ্ছেন, লর ইন্টারপ্রিটেশন করছেন আপনি দুইভাবে। লর ইন্টারপ্রিটেশন তো দুইভাবে হবে না। মানে আপনার কাছে মনে হয় কি না যে মানে এইসব তথ্য প্রযুক্তির উৎকর্ষতা বা টেকনোলজির উৎকর্ষতা কিংবা ভিআর বলুন, এগুলো আলটিমেটলি দিন শেষে মানে ফুটবলকে কোনো না কোনোভাবে আসলে ফুটবলের ক্ষতিটাই করছে? আমি এই প্রশ্নটার উত্তর অবশ্যই নিব। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে রিপোর্ট বলছি। জি বলুন। আমি মিন্টু স্যারের সাথে আমি কিছু প্রশ্ন করতে পারছি স্যার। মেসি এবং আর্জেন্টিনা যখন ম্যাচ, মেসি পিছন থেকে একটা প্লেয়ারকে সে ট্যাকেল করছিল ফার্স্ট ম্যাচ মনে হয়, সেটা কিন্তু এবং সরাসরি সেটা মানে মেসি বড় প্লেয়ার, এটা নিঃসন্দেহে, এবং সে অনেক দামি প্লেয়ার, সারা পৃথিবী তাকে সবাই চিনে, সবচেয়ে দামি প্লেয়ার এবং ভালো প্লেয়ার এই যুগের। কিন্তু সে পিছন থেকে একটা ট্যাকেল করছিল ফার্স্ট ম্যাচ মনে হয় পিছন থেকে। আচ্ছা, সেই ট্যাকেলটা দেখা গেছে স্পষ্ট, কিন্তু রেফারি সেখানে কোনো ডিসিশন দেয়নি, কার কোনো দেয়নি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বার্সেলোনাতে মেসি অনেক বছর খেলছে তার কেরিয়ার জুড়ে। বার্সেলোনার 7-8টা প্লেয়ার এবার স্পেন টিমে ছিল। তারপর জানো তারা কিভাবে খেলে, তাদের টেকনিক্যাল এবং যে কোচ ছিল স্কেলিনি এবং স্পেনের যে কোচ, তারা গুরু শিষ্য। তাহলে তাদের ট্যাকেল সবকিছু তারা জানতে চায় তারা কোন সমস্যা খেলবে, কিভাবে খেলবে। তাহলে আমরা যে ফাইনাল ম্যাচটা দেখলাম, ক্ষেত্রে এমন এক বেশি হওয়ার কথা না। তাহলে এখানে ভুলটা কার? জি দর্শক, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি প্রথম প্রশ্নের উত্তরটা ইতোমধ্যেই মিন্টু ভাই দিয়ে দিয়েছেন। প্রথম প্রশ্নের উত্তর যেটা ছিল আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ওটা লাল কার্ড কেন দেখানো হলো না, আপনি বলছেন যে আসলে ফিফা এড়াতে পারে না। দ্বিতীয় প্রশ্ন যেটি আছে যে খুব ভালো মতোই স্পেনের সম্পর্কে ধারণা ছিল মেসির, সেই ধারণাটা কেন কাজে লাগলো না আসলে মেসি হোক কিংবা আর্জেন্টিনা দলের হোক। আমরা আলোচনা করছি ফাইনাল ম্যাচ নিয়ে এবং ফাইনাল ম্যাচের ব্যবচ্ছেদ করছি, পোস্টমর্টেম করছি। এবং সেখানে একটা প্রশ্ন, দর্শকদের একটা প্রশ্ন ছিল যে স্পেন সম্পর্কে বা লা মাসিয়া একাডেমি থেকে যেহেতু অনেকগুলো ফুটবলার উঠে এসেছে, অর্থাৎ মেসির একটা দারুণ ধারণা ছিল। একই সাথে তো এটাও সত্যি যে মেসিকে নিয়েও আপনি যদি ভাইস ভার্সা বলেন যে মেসিকে নিয়েও একেবারে পূর্ণ ধারণা নিয়েই কিন্তু স্পেন নেমেছিল এবং আমরা দেখেছি পুরোপুরি বটলড ছিল যদি বলি। এবং এইখানে দর্শক যেটা বলেছেন অ্যাকচুয়ালি আমরা কিন্তু আলোচনা করেছি ইতিমধ্যে যে লিও মেসি সবই জানেন এই সিস্টেমটা কি, কিন্তু আপনার সারাউন্ডিং কিন্তু সেই সিস্টেমের মতো প্লেয়ার থাকতে হবে তো। এক্স্যাক্টলি। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট টাইপ অফ প্লেয়ার্স, তাহলে তো আপনি ওই কাজটা করতে পারবেন না। এখন আরেকটা যেটা হচ্ছে যে মানে লিওনেল মেসিকে যেটা আপনি বললেন যে বোতলবন্দি করার মতো, মানে এখানে কপিরাইটসের কারণে অনেকগুলো জিনিস অ্যাকচুয়ালি আমাদেরকে এই মুহূর্তেই ক্লিপস বানানো সম্ভব না। আমি তাও ম্যাচে কিছু কিছু স্টিল পিকচার রেখে দিয়েছি, ভবিষ্যতে যখন এই কপিরাইটের এটা চলে যাবে আমি এই ক্লিপসগুলো বানাবো হয়তো আমার নিজের পার্সোনাল কোচিং প্রফেশন ডেভেলপমেন্টের জন্য। জি। কিছু কিছু মুহূর্ত ছিল ম্যাচে, ওইটা টাইমিংগুলোও কিন্তু ওই স্ক্রিনশট আমি রেখেছি এই কারণে। ওই মুহূর্তে অ্যাকচুয়ালি লিও মেসি ওয়াইডার এরিয়াতে অল অন এ সাডেন স্পেনের কাছ থেকে বল পজিশনটা আর্জেন্টিনা গেইন করেছে। ওকে, তাহলে আর্জেন্টিনা গেইন করার সঙ্গে সঙ্গে বেশি সময় কিন্তু রাখতে পারেনি, 3-4 সেকেন্ডের মধ্যে রিকভারি হয়। তো ওইখানে দেখা যাচ্ছে কুকুরেয়া এমন একটা পজিশনে যে লিও মেসি তার চেয়ে একটা ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল, আইডিয়াল ডিস্টেন্স এবং আইডিয়াল অ্যাঙ্গেলে লিও মেসি 2 স্টেপ ড্রপ করেছে, কুকুরেও 2 স্টেপ আপ করেছে, তার সঙ্গে ডিস্টেন্সটা কমাচ্ছে। মানে সে যতটুকু ডিস্টেন্সে পিছনে ড্রপ করেছে সেও উপরের দিকে এসেছে। আরেকটা ক্লিপসের মধ্যে ছিল ছবির ভিতরে, সে যখন হাফ স্পেসের দিকে মুভ করছিল, আর্জেন্টিনা বল পজিশন গেইন করার সঙ্গে সঙ্গে সে হাফ স্পেসের দিকে যাচ্ছে, তখন লেপারতে এসে তার সঙ্গে ডিস্টেন্সটা ক্লোজ করছে। জি। তার মানে হচ্ছে যে আমরা একটা জিনিস বলি যে ডিস্টেন্স অ্যান্ড অ্যাঙ্গেল ফ্রম দ্য বল, ডিস্টেন্স অ্যান্ড অ্যাঙ্গেল ফ্রম দ্য অপোনেন্ট, ডিস্টেন্স অ্যান্ড অ্যাঙ্গেল ফ্রম মাই কলিগ, আমার কলিগ। ইফ আই এম এ ফুল ব্যাক, হোয়ার ইজ মাই উইঙ্গার, হোয়ার ইজ মাই লেফট সেন্ট্রাল ব্যাক, হোয়ার ইজ মাই হোল্ডিং মিডফিল্ডার, ডিস্টেন্স অ্যান্ড অ্যাঙ্গেল। তার মানে হচ্ছে যে তারা এমন একটা জিনিস জোনাল অ্যান্ড ম্যান মার্কিং, যে মেসির কাছ পর্যন্ত বল আসতে দেওয়া যাবে না, ওইখানে কাট ডাউন করতে হবে। সো কী করতে হবে, কুইকলি বল পজিশনটা আবার রিকভার করতে হবে। আমরা যদি করতে না পারি, কাট ডাউন দ্য পাসিং লেন অফ লিও মেসি। যদি সেটাও না হয়, মেসির কাছে বল আসলে আমরা ক্লোজ ডাউন করবো ইমিডিয়েটলি, তাতে ডিস্টেন্স এবং সময় এবং টাইম অ্যান্ড স্পেস তাকে দেওয়া যাবে না। আপনি যেটা বললেন যে দে হ্যাড এ প্ল্যান অলসো, অফকোর্স, বিকজ ফুটবল ইজ নট অনলি এ গেম, ইটস এ ব্যাটল ইন বিটুইন টু নেশনস, ইটস এ ট্যাকটিক্যাল ব্যাটল। এখন একজন আরেকজনকে এই ট্যাকটিক্যাল ব্যাটলে যখন আপনি হারাতে পারবেন, ইফ দ্য অপোজিশন প্লেয়ার দে রান 12 কিলোমিটার, ইউ হ্যাভ টু রান 12+ কিলোমিটার ইফ ইউ ওয়ান্ট টু স্টপ হিম।
ফুটবল ইজ লাইক দিস এখন। সো অফকোর্স আপনি মেসি একা তো করতে পারবে না, ইটস নট ইম্পসিবল। মিন্টু ভাই, আপনার কাছে মনে হয় কি না যে আমরা জানি যে গোল্ডেন বলের রেসে বেশ ভালোভাবেই ছিলেন লিওনেল মেসি, কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখলাম যে রদ্রি পেলেন। এর পেছনে আপনার কাছে মনে হয় কিনা যে এটা আসলে ঠিকই ছিল কিংবা মেসির পাওয়া উচিত ছিল? আমি একটু ফেরত যাই, 2006 বিশ্বকাপ কে পেয়েছিল? কানাভারো। অ্যাটাকার কিন্তু পায়নি, কানাভারো পেয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। তার পারফরমেন্স কী ছিল, ট্যাকটিক্যাল ইম্প্যাক্ট কী ছিল? অ্যানগোলো কান্টে কেন পেয়েছিল? জি। সে তো অত প্লেমেকার না, ডেস্ট্রয়ার। এখানে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ আছে আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে, এবং সেখানে আছে ইয়র্গেন ক্লিন্সম্যান, ফর্মার প্লেয়ার, জন ডাল টমাসন, ওনাদের মতো মানুষরা আছে এখানে। টোটাল এই ওয়ার্ল্ড কাপের ট্যাকটিক্যাল ট্রেন্ডস অ্যান্ড অ্যানালাইসিসগুলো প্রতিনিয়ত তারা এটা নিয়ে কাজ করে, স্টাডি গ্রুপস, এবং এখানে আরও অনেক লোক আছে। এবং মানে এটাকে কেপিআই বলে, কি পারফরমেন্স ইন্ডিকেটার্স। ইয়েস, জি। আমরা কি পারফরমেন্স ইন্ডিকেটার্সের মধ্যে অনেকগুলা আপনার এটাকে বলে কি প্যারামিটার আছে। সে 8টা প্যারামিটারের 5টা প্যারামিটারে হচ্ছে যে রদ্রি নাম্বার 1, 3টা প্যারামিটারে রদ্রি অনেক পিছনে। সেটা কোনটা? গোল স্কোরিং, অ্যাসিস্ট করা। সে তো আর গোল স্কোর করবে না, অ্যাসিস্ট তো সে করবেন। বাট অ্যাজ এ হোল্ডিং মিডফিল্ডার, স্পেনের চ্যাম্পিয়ন হওয়া এই ওয়ার্ল্ড কাপে, লাস্ট 2024-এর ইউরো চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগ, ওই সময় তো ইনজুরির সঙ্গে সে স্ট্রাগল করছিল, এসএল রিকনস্ট্রাকশন। হি ইজ দ্য মেইন প্লেয়ার। যখন খেলা নিচের থেকে তৈরি করে, খেলা বিল্ড আপ করার ক্ষেত্রে, ডেস্ট্রয় করার ক্ষেত্রে। সুতরাং টেকনিক্যাল স্টাডি গ্রুপ তাদের এই অ্যানালাইসিস রিপোর্ট, এটা ভোটিং প্রসেস আছে কিন্তু। সারা পৃথিবী থেকে যে মিডিয়াগুলো গিয়েছে সেখানে, টপ ক্লাস মিডিয়াগুলো কান্ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য, তাদেরকেও আবার এটা প্রোভাইড করা হয়। তারাও কিন্তু ভোট দেয়, তারপরে কিন্তু ডিসাইড হয় অ্যাকচুয়ালি হুইল গেট দিস, মানে আপনার এই গোল্ডেন বল। জি, মিঠু, আমাদের আসলে আমাদের প্রোগ্রামটা শেষ করছে ইতিমধ্যেই। 4 বছরে 3টা শিরোপা কিন্তু রদ্রি দেখেছেন, এবং আমার মনে হয় যে ব্যালন ডিওর যদি এবারও রদ্রি জিতে যান তাহলেও কিন্তু অবাক করার কিছু থাকবে না। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।